সুনীল গঙ্গোপাধ্যায়কে যখন কেউ কেউ পরিচয় দেন, উনি ভারতীয় লেখক, নিশ্চয়ই উনি বর্তমানে ভারতের লেখক হিসেবে পরিচিত, কিন্তু আমি বড় করে পরিচয় দিতে চাই উনি বাংলা ভাষার এবং আমাদের বাংলাদেশের লেখক হিসেবে ওনাকে পরিচয় দিতে চাই। এখন সুনীল গঙ্গোপাধ্যায়, আগেই বলেছি যে উনি আজকে আর কারো নয়, আজকে কোনো ব্যক্তি বিশেষের নয়, উনি এতটা ওর ব্যাপ্তি যে ওকে সারা ভাষাভাষী পাঠকের কাছে অত কিছু বলতে হবে না। না, অত কিছু বলার তো নয়, এটা বলতে হয়, কারণ আপনার এত ভক্ত যে প্রত্যেকটি মানুষের কাছে, যেমন আজকে এখানে আসার আগে একজন বলছেন যে শুধু আপনাকে আপনার কথা শুনতে আসবেন, তো এটা একটা বিরাট ব্যাপার না? সে মানুষ ভালোবাসে কিছু, আমার সেই ভালোবাসা, তো এত ভালোবাসা পেয়েছেন আপনি সবার কাছে, তো সেটা আপনাকে অর্জন করতে হয়েছে, আপনি লিখেছেন লিখে। হ্যাঁ, অন্য কিছু নয়। তো বাংলাদেশে আপনি জনপ্রিয় ভীষণভাবে, আপনার লেখা পড়েনি এরকম শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ নেই, সব বয়সের মানুষের কাছে আপনি সমান জনপ্রিয়। আরে আমি তো বাংলাদেশে যখন আসি তখন এখানকার হাওয়াটা আমার খুব চেনা লাগে, কেননা এখানে তো জন্মেছি। তো হয়তো এটা একটা মিথ যে জন্মভূমির টান মানুষ ভুলতে পারে না, কিন্তু আবার একটা ভেতরে ভেতরে একটা বিশ্বাসটাও তৈরি হয়ে যায় যে এখানে জন্মেছিলাম, এই জল হাওয়াতে বড় হয়েছিলাম, তো ওটা জীবন থেকে যায়নি। আমার ছেলের মধ্যে ওটা থাকবে না, কিন্তু আমার রয়ে গেছে, সারা জীবন থেকে যাবে। অন্যান্য নানান দেশে গেছি বটে, কিন্তু এখানে এসে যত সাবলীল মনে হয় নিজেকে, অন্য কোনো জায়গায় এতটা মনে হয় না। আর দেখো, লেখালেখির মধ্যে প্রথম যখন লেখা শুরু করি তখন কি ভেবেছিলাম যে এত সব কিছু লিখবো আর পারবো লিখতে? তখন তো ভেবেছিলাম এই 2-4টে কবিতা লিখবো, সরু 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 2-3টে বই বেরোবে, আর মফস্বলে কোথাও হয়তো মাস্টারি টাস্টারি করবো, এইসব। সুনীলদা, সেটা কি আর ভেবে হয়? কে কোথায় থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত কোথায় কোন পরিণতিতে চলে যায়? আজকে আপনি পাহাড় চূড়োর মতো জায়গায় পৌঁছে গেছেন। জীবন নিয়ে যায় মানুষকে যেখানে। সেই সবে আমার মনে আছে যে আমরা 50-এর দশকে একসময় কলকাতা থেকে যেসব পত্রিকা বেরোতো, সেসব পত্রিকাতে আপনার একটা গল্প পড়েছিলাম, সেটা শুনেছি পরবর্তীকালে যে আপনার প্রথম লেখা বাঘ বলে, সেই পত্রিকার নাম অনেকে হয়তো জানে না, দেখেনি, আমি কিন্তু প্রথম গল্প পড়েছিলাম সেখানে। যেমন আমাদের এখানে শ্রোতাদের কাছে আমি তোমার সম্বন্ধে কিছু বলি। তোমার সাথে কী করে প্রথম দেখা হলো আমার মনে আছে। আমি তখন তো ওই একটা স্কলারশিপ পেয়ে আমেরিকা চলে গিয়েছিলাম। তা আমেরিকায় সেই সময়টাতে 60-এর দশকে, গত শতাব্দী, তখন থেকে যাওয়া খুব সহজ ছিল। আমিও তখন বিয়ে করিনি, পিছু টানা এমন কিছু ছিল না, থাকলেও থাকতে পারতাম। যদি থেকে যেতাম কি হতো মাঝে মাঝে ভাবি, থেকে গেলে হয়তো একটা মেম সাহেব বিয়ে করে ফেলতাম, তা এতদিনে 2-3টে ফর্সা ফর্সা বাচ্চা হতো, কালো হতে পারতে বলা যায় না। তা ও দেশে থেকে কি হতো? তো যাই হোক, তা আমি মনে হলো না, বাংলা ভাষায় যখন লিখতে ভালো লাগে থাকবো না। তারপরে তা আমি এলাম, দেশে ফিরে এলাম। তা আমাদের কলেজ স্ট্রিট কফি হাউসে আড্ডা ছিল বন্ধুবান্ধবদের। আমি তো দেশে যখন ফিরে এলাম, আমার কাছে পয়সা করি একদম ছিল না, আবার বেকার, আবার স্ট্রাগল করতে হবে, কি করব কিছু জানি না। তা বিকেলবেলা সেই কফি হাউসের আড্ডায় গেছি, অনেকেই অবাক আমাকে দেখে, কারণ আমি ভেবেছি যে আমেরিকায় গেছে, ও আর সহজে ফিরবে না। আমি যে সহজেই তখনই ফিরে আসবো 1 বছরের মধ্যে, 1 বছর একটু বেশি আর কি। তা ফিরে তো বন্ধু হঠাৎ বিকেলবেলা হাজির হয়েছি। তা আমিও একটু অবাক হলাম যে দেখি আমাদের বন্ধু বান্ধবের দলের মধ্যে একটা নতুন কেউ বসে আছে, তাকে চিনি না। তখন অন্যদের জিজ্ঞেস করি, এই ছেলেটিকে। তা অনেকে বললো ওর নাম বেলাল চৌধুরী। তা নামেও তখন আমি তোমার লেখাও পড়িনি। তারপরে অদ্ভুত অদ্ভুত গল্প তখন বেলাল চৌধুরী সম্পর্কে পড়ছে, ছড়ানো ছিল। তা কেউ বললো কুমিরের ব্যবসা করে। কুমিরের ব্যবসা কেন মানুষ করবে তা আমি আজও জানি না। কেউ বললো একটা জাহাজে করে যাচ্ছিল, সেইখান থেকে আমাদের কলকাতার কাছে খিদিরপুর ডকে নেমে পড়ে
ব্যাস ভিড়ের মধ্যে মিশে গেছে, আর যায়নি, আর পাসপোর্ট চেয়ে ফেলেছে। তো কে জানি এসব সত্যি কিনা। তো এই নতুন ছেলেটিকে দেখলাম, তারপরে দেখি কদিনের মধ্যেই ও আমাদের পুরো বন্ধুবান্ধবের দলের খুব অন্তরঙ্গ হয়ে গেছে। তখন আমাদের গুরুস্থানীয় ছিলেন কমল কুমার মজুমদার। দেখি কমলদা ওকে ভীষণ ভালোবাসে। তারপর শক্তি চট্টোপাধ্যায়, কি আরও যারা ছিল, তা আমার সঙ্গে অচিরেই ভাব হয়ে গেল। তা আমি যেটা বেলারে দেখলাম যে বাউন্ডুলের স্বভাব, ঝুঁকি নিয়ে কলকাতা শহরে গেছে, আর তখন পাকিস্তানের সঙ্গে তো সম্পর্ক ভালো নয়। তা আবার 65 সালে একটা অকারণ একটা যুদ্ধ লেগে গেল, কোনো মানে হয় না এইসব যুদ্ধর। তখন আবার কলকাতা শহর তখন অন্ধকার হয়ে যেত। তখন বেলাল সাবলীল, বেলালের কোনো চিন্তাও নেই, কিছুই নেই, ও সকলের মধ্যে মিশে আছে। তারপরে দেখলাম আমি যেটা, যে এত বাউন্ডুলে স্বভাবের ছেলে সবই, কিন্তু এই ছেলেটা লেখাপড়া করে, প্রচুর বই পড়ে, যেটা আমি অনেকের মধ্যে দেখতে পাই না। যে অনেকেই লেখালেখির চেষ্টা করে কিন্তু পড়ে না, কিন্তু বেলালকে আমি দেখেছি যে প্রচুর পড়ে, প্রচুর খবর রাখে, কবিতার ভক্ত, এবং অবিলম্বে আমাদের কৃত্তিবাসের দলের মধ্যে বেলাল মিশে গেল। 2-1 সংখ্যা কৃত্তিবাসে ও সম্পাদক হয়েছিল অন্য একজনের সঙ্গে। এই তো এইভাবে তো বেলাল হয়ে গেল। আপনার সঙ্গে আসলে মার্কাস স্কোয়ারে যখন আমরা ওই সেই বঙ্গ সাহিত্যের মেলা বসতো, সেইখানে প্রথম আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমার এখনো মনে হচ্ছে সেই উষ্ণতাটুকু জীবনে ভুলতে পারিনি। এবং আপনাকে দেখে আমি সাহস পেয়েছিলাম, এবং আপনার গল্প এত শুনেছি যে আপনি এসে যখন হলেন কফি হাউসের থেকে, তারপরে দেখলাম সে বঙ্গ সংস্কৃতি মেলাতে আমাদের প্রথম ঘনিষ্ঠতা। তারপরে তো মিশে গেলাম, যে কিভাবে মিশে গেলাম, সে প্রবল হইচই। আর কমলদা অবশ্য আমাদের একজন ছিলেন, যে কমলদার জন্যই আমরা আরো কাছাকাছি আসতে পেরেছি, কারণ আপনারা হচ্ছেন কমলদার চেলা ছিলেন। আপনাদের সম্পর্কে লিখেছি সব মিথ, এবং আপনি কমলদার সম্পর্কে যেসব লেখা লিখেছেন, সে অত্যাশ্চর্য, ওই দৈত্য কাহিনী বা আরো, যাই হোক। আমাদের এখানে বাংলাদেশে কমল কুমার মজুমদারকে লেখক শ্রেণীর লোকেরা জানে, অনেকে, কিন্তু পাঠকরা চেনেন না। কারণ কমল কুমারের লেখা পড়া খুব শক্ত, একবার যদি মন দিয়ে শক্ত করে পড়া যায়, তাহলে তার মধ্যে যে রস পাওয়া যায়, সেটা ওই নারকোলের সঙ্গে তুলনা হয়। নারকোলের খোলাটা উপরে খুব শক্ত, কিন্তু ভেতরে গেলে শ্বাস রয়েছে, জল রয়েছে, সেরকম। আমার একটা উপন্যাস বেরোলো প্রথম, আমার বড় উপন্যাস, একা এবং কয়েকজন, তা সেটা আমি কমল মজুমদারের নামে উৎসর্গ করলাম। কারণ আমার ভয় হলো যে আমার এই সাধারণ লেখা, এটা আমি কমল মজুমদারকে কী করে দেবো। তখন আমি লিখেওছিলাম বোধহয় ভেতরে, আর কমলদাকে গিয়ে বললাম যে এই বইটা আপনাকে পড়তে হবে না, আপনার বাড়ির টেবিলের ওই পায়াটা যদি ভেঙে যায়, এর তলায় আটকাবার জন্য বইটা ব্যবহার করবেন। সত্যজিৎ রায় কমল কুমার মজুমদারের মৃত্যুর পর একটা লেখা লিখেছিলেন, দুজনের মধ্যে পরিচয় ভালোই ছিল। তা সত্যজিৎ রায় বললেন যে ওনার পথের পাঁচালী সিনেমাটা যখন সারা পৃথিবীর লোক প্রশংসা করছে, তখনও কমল কুমার মজুমদার বলেছিলেন, ধ্যাত ওটা করে সিনেমা হয়েছে, ওটার মধ্যে এইটা ভুল আছে, ওইটা ভুল আছে, এটা ভুল আছে। তা শুনে সত্যজিৎ রায় লিখেছেন যে সেটা শুনে আমার খুব অভিমান হতো কমলবাবুর ওপরে, যিনি আমাকে এত সমালোচনা করছেন, নিন্দা করছেন। কিন্তু পরে আমি ভেবে দেখেছি যে গ্রাম বাংলা নিয়ে কমল মজুমদারের যে জ্ঞান, তাকে খুশি করার মতন ছবি করার ক্ষমতা আমার ছিল না, আমার কখনোই হবে না। মানে এত বড় কমপ্লিমেন্ট দিয়েছে সত্যজিৎ রায়, সত্যিকারের ওনাকে ট্রিবিউট দিয়েছেন কমল বাবুর লেখাটায় ওনার মৃত্যুর পরে। এছাড়াও কমলদার প্রতি তার একটা দুর্বলতা ছিল। আমার সঙ্গে যখন দেখা হয়েছিল বলতো যে একদিন কমলকে ধরে নিয়ে যেতে আসবে। কৃত্তিবাসের সঙ্গে আমরা হইচই করেছি বিভিন্ন সময় বন্ধু বান্ধব নিয়ে, বিশেষ করে শারদীয় অবকাশগুলোতে, পুজোর ছুটিতে, আমরা মনে আছে বাইরে সব যেতাম। তখনও আপনি সংসার ধর্ম জাননি, সেই সময় আমরা বেরিয়ে কত এপিসোড, কত জায়গায় ঘুরেছি, বিশেষ করে সাঁওতালদের গ্রামে, কত জায়গা, পাহাড়ি অঞ্চলে, কত জায়গায়। আর তখন তো আমরা
তা আমরা তো আর গিয়ে হোটেলে থাকার মতন পয়সাও আমাদের ছিল না, আর আগে থেকে ঠিকঠাক করে যাওয়া হতো না। এই ট্রেনে উঠে পড়লাম, উঠে পড়ে তারপরে গেলাম কোনো একটা স্টেশনে, নামলাম, নেমে আড্ডা ফাড্ডা খাওয়া দাওয়া এই সমস্ত হতো। তারপর তো গাছতলায় শুয়ে থেকেছি, এমনও হয়েছে, মনে হয়? হ্যাঁ, সেই মনে আছে আমাদের সঙ্গে তা আরো। ওই সব নিয়েই তো অরণ্যের দিনরাত্রি লেখা। অরণ্যের দিনরাত্রি, আমি যে এত উপন্যাস টুপন্যাস লিখবো আগে তো ভাবিনি কখনো। আমি তো কবিতাই প্রধানত লিখতাম তখন। প্রথমে সে আত্মপ্রকাশ লিখতে হলো, সেই সাগরদার দেশ পত্রিকার সম্পাদক বললেন, তা ভাবলাম এই একখানায় লিখেছি যথেষ্ট, আর লেখা হবে না। তারপরে আমি একটা জায়গাতে, তুমি জানো নিশ্চয়ই ঘটনাটা, যে সে একটা জায়গাতে কৃত্তিবাস পত্রিকা ছাপা হতো, আর আমি অনেক সময় প্রেসের ধার শোধ করতে পারতাম না। তা মহা মুশকিল হতো, প্রেসের ধার শোধ না করলে আমি তখন ওই রাস্তা দিয়ে আর হাঁটতাম না। তাহলে প্রেসের মালিক ডেকে ধরবে আমাকে, তো রাস্তা দিয়ে হাঁটতাম না। তো ওই জলসা বলে একটা পত্রিকা, তাদের প্রেস ছিল, ক্ষিতিশ সরকার আমাদের। তা সেইখানে ছাপা হয়েছিল কৃত্তিবাস, প্রেসের কৃত্তিবাস ছাপা হয়। তো দুটো সংখ্যার আমি টাকা দিতে পারিনি, তা আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তো তখন একদিন ওই নিউ মার্কেটের সামনে ওদের সম্পাদক আমাকে খাস করে ধরেছে হাতটা। আমি তো ভয়ে প্রাণ উড়ে গেছে যে কি করবে, অপমান টপমান করবে নাকি। তা সে ভদ্রলোক বলে, না না, ভয়ের কিছু নেই, শুনুন আমি বুঝতে পারছি আপনার সমস্যা। তা ঠিক আছে, আপনি তো গত বছর দেশ পত্রিকার উপন্যাস লিখেছিলেন, এই বছর আমাদের জলসা পত্রিকাতে একটা উপন্যাস লিখে দিন শারদীয় সংখ্যায়, তাহলে কাটাকাটি হয়ে যাবে, আমরাও আপনাকে পয়সা দেবো না, আপনারও প্রেসের ধার মেটাতে হবে না, কাটাকাটি হয়ে যাবে। আমি ভাবলাম এই তো দারুণ সুযোগ, পয়সা আমাকে দিতে হবে না, এই যথেষ্ট, উপন্যাস লেখার কি আছে, করে লিখে দিলেই হবে। আর আমি তখন উপন্যাস লেখার সময় এই করতাম না, প্লট চিন্তা করতাম না, ওই নিজের জীবনের ঘটনা টটনা এইসব নিয়ে লিখতাম। তা আমি ভাবলাম যে ঠিক আছে, এই যে আমরা ধলভূমগড় বলে একটা জায়গায় গিয়েছিলাম, শক্তি, আমি, সন্দীপনটা যাইনি, ও পরে জুড়ে দিয়েছি নিজেকে লেখার মধ্যে, সন্দীপন আসলে যায়নি। শক্তি, আমি, আমার বন্ধু ভাস্কর আর শরৎ, আর চারজন আমরা। তা সেখানে গিয়ে নানা রকম ঘটনা ঘটেছিল, আমি ভাবলাম এগুলো লিখে দিই। তা সেটা একটু এলেবেলে করেই লিখেছিলাম। তো সেটা অরণ্যের দিনরাত্রি এই নামে ছাপা হলো। সেটার পরে তো একটা সিনেমা পত্রিকায় ছাপা হলো, কি করে সেটা সত্যজিৎ রায়ের নজরে পড়লো, এবং তারপরে উনি আমাকে ফোন করে বললেন যে আমি একটা সিনেমা করতে চাই। সেটা একটা আমার জীবনের স্মরণীয় ঘটনা নিশ্চয়ই, কারণ সত্যজিৎ রায়ের তখন ভীষণ খ্যাতি, বিরাট খ্যাতি, বিরাট। আমার তখন কে চেনে, কেউ চেনে না। এখন উনি আমাকে ফোন করে বলছেন যে আপনি বলে কথা বলতেন, আপনার সিনেমা গল্পটা আমি ফিল্ম করতে চাই। আমার কাছে মনে হয় এত বড় সৌভাগ্য, গরিব বাপরে বাপ। তাছাড়া উনি তখন পর্যন্ত রবীন্দ্রনাথ বসু ক্লাসিক লেখক করতেন, আমার মতন প্রায় নাম না জানা একজন লেখকের লেখা করবেন, এটাও আশ্চর্য ব্যাপার, অনেকেই খুব আশ্চর্য হয়েছে। তা আমি অনেককে বলি যে সত্যজিৎ রায় ওই আমার উপন্যাসটা সিনেমা করে আমার ক্ষতি করেছেন না ভালো করেছেন, আমি মনে করি ক্ষতিই করেছেন, ক্ষতি করেছে। ওর ফলে আমার নামটা হলো ঠিকই, কিন্তু আমার কবিতা লেখার খুব ক্ষতি হলো, কারণ তারপর থেকে সম্পাদকরা আমাকে খালি বলতে লাগলো উপন্যাস দাও, উপন্যাস দাও, গল্প দাও, এ দাও। কিন্তু সুনীল একটা কথা বললো যে আপনি কবিতার কিন্তু অনেক অনেক আপনার কবিতার স্বচ্ছতা এবং কবি হিসেবে আপনি আজও যেভাবে লিখে যাচ্ছেন সেটা ভাবা যায় না। কিন্তু এত গদ্য আমি লিখতাম না তখন, ওইসব। কিন্তু গদ্য সাহিত্য, আপনি গদ্য সাহিত্যকে রিচ করেছেন, গদ্য না হলে আজকে যে লেখাগুলো লিখেছেন, এখন ভাবি ওরে বাবা কত পরিশ্রম করতে হয়েছে, আর নিজের বইয়ের দিকে তাকালেই ভয় পেয়েছি, এত বই কি করে। বই মানে কি, আপনার উপরে যে বই বেরিয়েছে সেই একটা বই আপনার 500-র উপরে বই হয়ে গেছে, এখন 500-রও বেশি হবে। ওগুলো সব অতিরঞ্জিত। তারপরেও বলবো আপনার প্রচুর বহু প্রশ্ন লেখা, 200-250 হবে, 250 হবে, এটা সোজা কথা নয়। তবে এর ভেতরেও কিন্তু যে আপনি কবিতার লেখা আজও চালিয়ে যাচ্ছেন, এবং কবিতা আপনার প্রিয় জায়গা, এটা বোঝাই যায় যে আপনার প্রিয় জায়গা, এবং কৃত্তিবাসকে আপনি আজও দেখে যাচ্ছেন, এইটা একটা বিরাট সৌভাগ্য। হ্যাঁ, এবং এটা আমি কৃত্তিবাসী, যেটা এখনো বেরোচ্ছে একটা পত্রিকা, 50 বছরের বেশি, সোজা কথা নাকি। এবং যখন প্রথম বেরোয় তখন তো ছিল যে তরুণতম কবিদের মুখপাত্র, এখন তো আমরা তো প্রবীণ হয়ে গেছি।
আমরা তরুণ নই, কিন্তু কৃত্তিবাসে এখনো তরুণদের তরুণদের অগ্রাধিকার, তাদেরই লেখা বেশি ছাপা হয়। প্রত্যেক সংখ্যাতে এখনো প্রথম কবিতা বা প্রথম দিকের কয়েকটা কবিতা একেবারে একদম নতুন, আনকোরা, যাদের আর নতুন, কোথাও হ্যাঁ, লেখা ছাপা হয়নি সত্যি তাদের। তাই, সত্যি তাই। এবং আমাদের বয়সী যারা, তাদের একবার শেষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সত্যি তাই। এক সময় হচ্ছিল যে বুদ্ধদেব বসু কিংবা আমাদের সঞ্জয় ভট্টাচার্য, এদের হাত দিয়ে যদি একজনের কবিতা ছাপা হতো, তখন মনে হতো যে বাংলা সাহিত্যে প্রবেশাধিকারটা তার খুব সহজ হয়ে গেছে। কিন্তু আজকে সেরকম সম্পাদক নেই আমাদের আর। এখন আসলে হচ্ছে আজকে এখন তো বেশিরভাগ পত্রিকা বেশি দিন চলে না। চলে একটা না। পত্রিকা কিছুদিন অন্তত 5-7 বছর না চললে তার চরিত্র তৈরি হয় না, তৈরি হয় না। লোকের উপর তার কোনো ছাপ পড়ে না। ওই বেরোলো 2-3 বছর পরে বন্ধ হয়ে গেল, তো মহা মুশকিল হয়। আপনি যে ভালোবাসা থেকে এই কৃত্তিভাষার প্রতি এখনো এটা অনেকে ভাবেই না বা বুঝতেই পারে না যে আপনি নিজে দেখে দেন প্রত্যেকটি কবিতা। আমি নিজে দেখেছি হ্যাঁ, সে তো এবং প্রত্যেকটি কবিতা আপনি পড়েন, তার গুনগুন, এটা সোজা কথা নয়। এবং বাংলাদেশেও আজকাল বাংলাদেশেও যে তরুণতম অনেক কবি আছে যারা বাংলাদেশে, যেমন আমাদের তারিক সুজাতকে আমরা পুরস্কারও দিয়েছেন। আমরা তো সেই তারপরে আমরা আরও পুরস্কার দিয়েছেন দু একজনকে। শামীম রেজা, শামীম রেজাকে দেওয়া হয়েছে। পাকিস্তানি আমলেও কিন্তু এখানকার কবিদের লেখা কৃত্তিবাসে বেরিয়েছে। হ্যাঁ, আল মাহমুদের লেখা ছাপা মাহমুদের লেখা হতো, বেরিয়েছে, পরে শামসুর শামসুর রহমান, রহমান, সকলেই লেখা বেরিয়েছে। সকলেরই, ওমর আলী, এদের অনেকেরই লেখা ছাপা হচ্ছে। পাকিস্তানিরা কি করে ভাবলো যে কৃত্রিম ভাবে যোগাযোগ বন্ধ করে দেবো, মুখ দেখা দেখি হবে না, ওরা কোনো চেয়েছিল হয় না। ভাষার ঐক্যটাকে শেষ করে কিন্তু ও কোনো হয় এক সম্ভব ভাষাভাষী লোক তো গোপনে চোরা পথে যে কোনো ভাবেই তো আদান প্রদান চলবেই। তখন যোগাযোগ একবার বন্ধ, আসা যাওয়া বন্ধ। আমার মনে আছে তখন, মানে এখনকার লোকেরা বিশ্বাসই করতে পারবে না যে তখন কলকাতা থেকে ঢাকায় একটা ফোন করতে গেলে কলকাতা থেকে ওরে করতে হতো বাবা, লন্ডনে, লন্ডন থেকে ঢাকায়, মানে ঘুরিয়ে নাক কান। এমনকি চিঠিপত্র পর্যন্ত লিখে, মানে কেউ কেউ বুঝতে পেত পারতো না, না। সাধারণ মানুষ হয়তো চিঠি লিখলেও সেই চিঠি এসে কোনোদিন পৌঁছতো না। সবচেয়ে ভালো যে আমাদের দুই বাংলার ভাষার কোনো মানে গঠনগত কোনো বিরোধ নেই, একই রকম ভাষা। সত্যি তাই। দুই বাংলাতে একই রকম ভাষা, 2-4টে শব্দ এদিক ওদিক থাকে, ওতে কিছু আসে যায় না, তো শব্দ ভালোই তো। না, একটা জিনিস হচ্ছে যে যেমন ধরুন দ্বিতীয় মহাযুদ্ধের পরে বাংলা ভাষায় এমন নতুন নতুন শব্দ এসেছিল, কারণ তখন একটা দেশ বিদেশের লোকেরা এসছে, সেরকম একটা। এর পরবর্তীকালে দেশভাগের পরে কিছু শব্দ, ডেফৌজি শব্দ, এগুলোর সঙ্গে পরিচয় ছিল না। তারপরে এরকম আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের বাংলা ভাষায় যে সাহিত্য তৈরি হতে শুরু করলো, এখানেও কতগুলো শব্দ নতুন নতুন এসে গেছে, এটা ভালো। আর একটা তুমি দেখবে এখন একেবারে তরুণ লেখকদের, যেহেতু ওদের লেখা প্রায় আমাকে পড়তে হয়, তাদের দেখছি যে ইংরেজি শব্দ বেশি, ইংরেজি শব্দ, কেননা ওরা মুখে বেশি ইংরেজি বলে। আমরা হয়তো ইংরেজি বলতাম, কিন্তু লেখার সময় এটা ছিল শুদ্ধ না। বাংলা করে দিতাম, সত্যি। কিন্তু ওরা ইংরেজি সাঁতারেই ব্যবহার। এবং কম্পিউটারের কিছু কিছু শব্দ এখন কবিতায় ঢুকে যাচ্ছে, সত্যি তাই। তো এগুলো হবেই, বাস্তবতার বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। আরেকটা জিনিস শুনলা, আমার মনে হয় যে আপনি ভাষা নিয়ে যে এক্সপেরিমেন্ট করেছেন আপনার এই উপন্যাসে, এটাও একটা কম কথা নয়। মায়াকাননের ফুলে আমি চেষ্টা করলাম যে আমাদের এত মানে ক্রিয়াপদ এত বেশি, আমি যাচ্ছি, আমি করছি, আর বিশেষ করে আমরা শব্দের শেষে ক্রিয়াপদটা ব্যবহার করি, আমি বলছি। তা আমি বললাম যে এতগুলো ক্রিয়াপদ না করে যদি ক্রিয়াপদ মাঝে মাঝে বাদ দেওয়া যায় তো বোঝা যায়। যেমন আমি, মানে সবটা মনে নেই, 1-2 লাইন বলতে পারি যে উচিত ছিল দরজায় খিল দাঁড়ি, মানে খিল দেওয়াটা বলে দেওয়াটা দিলাম না। যদি কোনো চোর এসে পড়েটা দিলাম না, পড়লেই তো বোঝা যাবে। মানে এই ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তো করে আমি দেখলাম ওটা একবার করাই ভালো, বারবার করলে আবার ওটার অনুসারী হয়ে যেতে চেষ্টা করবে। আর একটা আমি করেছি, ধরো যখন আমি সেই সময় উপন্যাসটা লিখলাম, তখন তো ওটা তো ধরো 19 শতাব্দীর পটভূমিকায়। আমার মনে হলো যে ওই সময়ের মানুষগুলো তো এরকম কথা বলতো না, তাদের শব্দ অন্যরকম ছিল, উচ্চারণ অন্যরকম ছিল, অথচ হুবহু সেটা আমি কি করে লিখবো? আমি তো সেই সময় জন্মাইনি, আমি কি করে জানবো? সুতরাং একটা ভাবলাম যে ভাষার মধ্যে একটা ভাব আনা, যাতে মনে হবে এটা পুরোনো আমলের লোকেদের ভাষা, ওটা তৈরি করা, এটা অসম্ভব। সুতরাং ওই উপন্যাসটার ভাষাটা একটু আলাদা,
তৈরি করা হয়েছে এমনভাবে যেন মনে হচ্ছে পুরোনো আমলের লোক, পুরোনো আমলের, হ্যাঁ, কিন্তু সত্যি সত্যি পুরোনো আমলের লোকেরা ওই ভাষায় কথা বলতে কিনা আমি জানবো কি করে। তৈরি করা হয়েছে কিছু কিছু আমি তখনকার দিনের নাটক বা প্রহসন থেকে নিয়েছি, কারণ নাটকে তো মুখের ভাষা থাকে। মাইকেলের যে বুড়ো শালিকের ঘাড়ের রটতে, ওর থেকে কিছু কিছু গিরিশ ঘোষ গিরিশ এদের ঘোষ থেকে এদের কাছ থেকে কিছু কিছু নিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যে উপন্যাস লিখেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম কথা পূর্ব পশ্চিমে অনেক পূর্ব পশ্চিমটাই তো, পূর্ব পশ্চিমে এই যে পূর্ব এবং পশ্চিমের যেসব এটা নিয়ে এটাও একটা খুব দ্রষ্টব্য আমি মনে করি। এইটাও একটা পরিবর্তন এনেছেন। এরপরে আপনি তো সেই সময় বা সেই সময় যে লিখে গেছেন, এগুলো তো এখন এমন হয়ে গেছে। আর ওই অর্ধেক জীবনেও খানিকটা ওই দেশভাগ এবং তারপরের কাতে মুক্তিযুদ্ধের শেষকালে, মুক্তিযুদ্ধ দিয়ে বোধহয় বইটা শেষ হয়েছে, ঠিক মনে পড়ছে না। আসলে আপনার সোশ্যাল কন্টেন্টসটা এতভাবে এনেছেন আপনি, এত সুন্দরভাবে, এটা খুব, এবং সমসাময়িক কালকেও আপনি একবারে ইয়ে করে গেছেন। আমার মাথার মধ্যে আমি মানে বাংলা ভাষাভাষী মানুষ বলতে আমার মাথার মধ্যে কোনো বিভাগ নেই। তারা আমি যারা সেই লন্ডনেও যারা বাংলা বলে তারাও বাঙালি, যারা যারা নিউ ইয়র্কে বলে, যারা ফ্র্যাঙ্কফুটে থাকে সবাই বাঙালি, এবং কলকাতায় থাকে, ত্রিপুরায় থাকে, বৃহৎ বাংলাদেশে থাকে। বাংলা যারা পড়ে, বাংলা যারা বলে, সব মিলিয়ে আমি তাদের বাঙালি মনে করি। কাজেই লেখার মধ্যে সেগুলোই এসে যায়। আচ্ছা, আপনারা যৌবন যখন আপনাদের সদ্য যৌবনে এসছেন, আপনার লেখালেখিতে রবীন্দ্র বিরোধিতা একটা ফ্যাশন ছিল তখন, তখন আপনারা বহু ইয়ে করেছেন, কিন্তু আমি দেখি এখন আপনারা সবাই রবীন্দ্রনাথ ছাড়া আমাদের আসলে কোনো অবলম্বন নেই, উপায় নেই। আসলে আমাদের রবীন্দ্র বিরোধিতাটা ছিল ঠিক রবীন্দ্রনাথের বিরুদ্ধে না, সেটা তো ওই রবীন্দ্র ভক্ত একদল ছিল ওদের বিরুদ্ধে, যারা সবাইকে রবীন্দ্রনাথকে প্রথম কথা গুরুদেব বলতো। আরে গুরুদেব একজন লেখক, তাকে গুরুদেব বলার কি আছে, দরকারটা কি? আর গুরুদেব করতো, আর বলতো কি রবীন্দ্রনাথ হচ্ছে লাস্ট ওয়ার্ড, ফাইনাল। রবীন্দ্রনাথ যা কবিতা লিখেছে আর কেউ এমন লিখতে পারবে না, আর কারোর লেখার দরকার নেই। ওদের ওপর রাগ ছিল। তো ওই যে রবীন্দ্র বিরোধিতার সময় কিন্তু মজা হতো, আমরা লেখায় বা সভা সমিতিতে গিয়ে খুব রবীন্দ্র বিরোধিতা করতাম, কিন্তু আবার যখন আড্ডাখানায় তখন বসে ধরে একটানা রবীন্দ্রনাথের গান গাওয়া হতো। মানে সেইগুলো আসলে তো মন থেকে রবীন্দ্রনাথকে খারাপ মনে করি না, বা কি করি বা খারাপ সম্ভব নয়। রবীন্দ্রনাথকে বাদ দেওয়া আমাদের পক্ষে বেঁচে থাকাই সম্ভব নয়। এটা অবশ্য এখন আমাদের বাংলাদেশে একটা অন্য প্রেক্ষিত থেকে যদি বলা যায় যে এটা পাকিস্তান থেকে হয়েছে, তো পাকিস্তানি আমলে রবীন্দ্র বিরোধিতাটা একটা প্রচণ্ড আকার ধারণ করেছিল, যার ফলে সে সময় কিন্তু বাংলাদেশ প্রতিরোধ করার শক্তি পেয়েছিল রবীন্দ্রনাথকে দিয়ে। আসলে যেটা পাকিস্তানিরা ভুল করেছিল, তারা রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার চেষ্টা যত বেশি করেছে, ততই এখানকার লোকেরা আরো বেশি আঁকড়ে ধরেছে এবং রবীন্দ্রনাথের কাছ থেকে প্রেরণা পেয়েছে। মুক্তিযুদ্ধের সময় তো গান গাইতে গাইতে সব জায়গাতেই গান গায়। হ্যাঁ, আর সত্যি কথা, রবীন্দ্রনাথের মতন প্রতিভা তো অন্যান্য ভাষায় জন্মায়নি, আমরাই জানি, অন্যরা জানে না। রবীন্দ্র ঘরানার আমি তিনটি লোককে আইডেন্টিফাই করি, আমি মনে করি। একজন হচ্ছে সত্যজিৎ রায়, একজন হচ্ছেন আপনি, আর রবীন্দ্রনাথ তো আছেনই। রবীন্দ্রনাথ অসংখ্য চিঠি লিখতেন, ভক্তরা যখন চিঠি লিখত, রবীন্দ্রনাথের চিঠির কল্যাণে কিন্তু আমরা পেয়েছি সৈয়দ মুস্তফা আলীর মতো সাহিত্যিক। এবং সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্যে এসেছিল যখন রবীন্দ্রনাথ সিলেটে আপনার এসছিলেন, তখন বক্তৃতা দিয়েছেন সৈয়দ মুস্তফা আলী তখন অল্প বয়সের, এবং ওদের বাড়িতে ছিল ওই শিক্ষা দীক্ষার প্রচলন তো ছিলই, ওদের ছিল একটা আলিগড় ফালিগড়ের পড়া টড়ার ব্যাপার স্যাপার। সেই জায়গাতে মুস্তফা আলী কিন্তু একটা চিঠি লিখেছিল রবীন্দ্রনাথকে, এবং সেই সূত্রে রবীন্দ্রনাথ ওকে ডেকে নেন এবং ওখানে পড়তে ইয়ে করেছিলেন। তো এটা আমি সত্যজিৎ রায়কেও দেখেছি। সত্যজিৎ রায়কে যখন ভক্তরা চিঠি দিত, ঠিক সত্যজিৎ রায় কিন্তু এক লাইন হলে উত্তর দিত, প্রচুর চিঠি। আর এই গুণটা দেখেছি আপনার ভিতরে, আপনার বাড়িতে অসংখ্য চিঠি গেছি, আমিও লিখতাম অনেক চিঠি, কিন্তু এখন তো চিঠি লেখার রেওয়াজটাই চলে যাচ্ছে। এখন তো লোকে SMS করে এইসব করে। তুমি যখন মুস্তফা আলীর কথা বললে, মুস্তফা আলীর
মানে শান্তিনিকেতনে যাওয়াটা একটা বিরাট ঘটনা। বিরাট ঘটনা। কারণ বাংলা সাহিত্যে ওই রকম একটা প্রতিভা, যিনি ইচ্ছে মতন আরবি, ফার্সি, ফরাসি, যা খুশি। জার্মান যে কোনো শব্দ ঢুকিয়ে দিচ্ছেন, অথচ সুখপাঠ্য। এ তো মানে বিরাট প্রতিভা না হলে হয় না। এবং মুস্তাফা আলী এটা করে আমাদের বাংলা ভাষাটার অনেকখানি পরিবর্তন করেছে, গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছেন। এখন আমরাও ইচ্ছে করলে অন্য ভাষার একটা শব্দ যদি কানে ভালো লাগে আমরা দিয়ে ব্যবহার করে দিই। এবং মুস্তাফা আলীর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, আমাকে বেশ ভালোই বাসতেন উনি। প্রথম দিকে খুব রেগে গিয়েছিলেন, তার কারণ হচ্ছে যে আমি কিছু ফরাসি কবিতার অনুবাদ করেছিলাম, আমি ভালো ফরাসি জানি না। তা আমার ওই আমি ওখানে উচ্চারণ নিয়ে দু একটা মন্তব্য ছিল যে র্যাবো না র্যাবো না অমুক এসব আর কি। মুস্তাফা আলী মানে নাকি মন্তব্য করেছেন, এই ছেলেটা অত্যন্ত পাকা, কিছুই বোঝে না, অমুক না না জেনে এইসব অল্প জ্ঞান নিয়ে এরা সেটা সে বলে খুব গালাগাল দিয়েছিল আমাকে। গালাগাল দিতে আমি তখন একটা চিঠি ভয়ে ভয়ে লিখলাম, একটা চিঠি যে আমি হচ্ছে আপনার একেবারে অতি ভক্ত, আপনি আমাকে গালাগাল দিলেন তাতেই আমি ধন্য হয়ে গেছি। তবে আমি যেগুলো করেছি ওই উচ্চারণ নিয়ে, ওগুলো ইয়ার্কি, আমার কিন্তু উচ্চারণ নিয়ে অত জ্ঞান নেই। আমি বলছি এক একটা লোক এক এক রকম উচ্চারণ করে এইভাবে। তখন উনি তার কোনো উত্তর দিলেন না, বলছে তখনও বোধহয় রাগ ছিল। তারপর কি করে হঠাৎ একদিন ওর কাছ থেকে একটা চিঠি পেলাম, সেটা উনি সবুজ কালি ব্যবহার করতেন। সবুজ কালি ব্যবহার করতে, সবুজ কালিতে আর অপূর্ব সুন্দর হাতের রাবীন্দ্রিক হাতের লেখা, সমস্তটা রাবীন্দ্রিক। তো ওই হাতের লেখা একটা চিঠি, আমি আরে এটা 7 দিন বাদে, সেটাতে উনি আমার একটা ওই সোনালী দুঃখ বলে বই পড়েছিলেন। ওই বইটি তো অসাধারণ। বইটা পড়ে তারপরে বললো যে এটা আমি শোয়ার আমার বিছানার পাশে রেখে দিই বইটা, তারপর তুমি একদিন এসো। তারপর গেলাম, তখন উনি আমাকে অনেক ভাষায়, গাঙ্গুলি মানে কি, গঙ্গোপাধ্যায় করতে গেলো তুমি জানো কি, বলে আমাকে শেখাচ্ছেন গঙ্গোপাধ্যায়। উনি তো সংস্কৃতও জানতেন ভালো। সোনালী দুঃখ আমার একটি অন্যতম প্রিয় বইয়ের মধ্যে একটি। তার কয়েকটি লাইন পড়ে শোনানোর লোক সংবরণ করা পাচ্ছি না। আমি সামান্য কবি, একদা পূর্ব অঙ্গবাসী, অধুনা ভ্রাম্যমান, গঙ্গোপাধ্যায় বংশীয় শুনিল আমার নাম। যদিও ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু জ্ঞানের অভিমানের বদলে ভালোবাসার শক্তিতে আমার বেশি বিশ্বাস। তাই ভালোবাসার এই অমর গাথা শোনাতে চেয়েছি। আমার বাকশক্তি সীমিত, আমার ভাষাজ্ঞান সীমিত, আমি জানি না শব্দের ঝংকার, জানি না বর্ণনার ছটা। আপনারা গুণীজন, আপনারা বহুদর্শী, রসজ্ঞ, সহৃদয়, আপনাদের সবাই ভরসা করে গান শোনালাম। এই গান শুনলে যে দুর্বল সে আবার শক্তি ফিরে পায়। ভালোবাসায় যার অবিশ্বাস এসেছে সে আবার ভালোবাসায় বেঁচে ওঠে। যার জীবন কখনো ভালোবাসা জাগেনি, এই গান শুনলে সেই পাথরের বুক ভেদ করে বেরিয়ে আসে ঝর্ণা। এই ভালোবাসার গান শুনলে মানুষ মরতে ভয় পায় না। ভালোবাসা ছাড়া জীবন হয় না, যেমন দুঃখ ছাড়া ভালোবাসা হয় না। ভালোবাসার জাত নেই, গোত্র নেই, ধর্ম নেই। দুই বাংলার ভিতরে এখন যেমন এই যে চ্যানেলগুলো হচ্ছে, আমার একটা ব্যাপার খুব খারাপ লাগে যে ভারতীয় চ্যানেলের অনেকগুলোই এখানে দেখা যায়, কিন্তু বাংলাদেশি চ্যানেল কলকাতায় বা কোথাও দেখা যায় না। এই বৈষম্য কেন থাকবে? সেই এবং এর উত্তরও আমি খুঁজে পাই না যে কেন দেখা যায়। আচ্ছা, কিন্তু একসময় তো দেখা যেত, যখন যখন শুরু হয়েছিল ওই হুমায়ুন আহমেদের ধারাবাহিক চলতো, লোকের ভিড় করে দেখতো। আমার মনে আছে মাসিমা একবার আমাকে বলেছিলেন, মাসিমা দেখতেন, পছন্দ করতেন বাংলাদেশের নাটক, এবং সেখানে আমাদের নূর, আসাদুজ্জামান নূরের চরিত্রটা ওনাকে খুব ভালো পছন্দ। হ্যাঁ, আমার মা তো যেহেতু এদেশের মেয়ে, ফলে এখানকার ওই স্থানীয় ভাষা, আঞ্চলিক ভাষা খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। তা নূরের অভিনয় দেখে মা খুব পছন্দ করতেন, এবং অনেকে এখানকার নাটক হলেই মা দেখতেন সেটা। কিন্তু কেন বন্ধ হয়ে গেল সেটা আমি জানি না, এটা প্রতিবাদ করা উচিত। আর যেমন বই একটা জিনিস, বই মুখে বলছে, আমরা পশ্চিমবঙ্গের বই পড়ছি, এইখানে পশ্চিমবঙ্গের বই অবশ্য পাইরেসি হচ্ছে প্রচুর, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা দু একবার চেষ্টাও করেছেন, এটা বলার চেষ্টা করেছেন, কিন্তু এখন ওটা চেষ্টার ঊর্ধ্বে চলে গেছে। শোনো, পাইরেসি করতো, তাতে আগে আমরা ক্ষুব্ধ হতাম, এখন সাংঘাতিক ব্যাপার হচ্ছে।
এখন তো এখন হচ্ছে অন্য লোকের লেখা হ্যাঁ। তার উপরে আমার নাম থাকে। রাইট রাইট, এটা তো মারাত্মক, আরো খারাপ। এটা মারাত্মক। পাইরেসি করলে না হয় পয়সা পেতাম না, এখন যে মান সম্মান সব যাচ্ছে। যে এই অন্য লোককে একটা কি লিখেছে তার লেখক হিসেবে আমার সুনীল নাম। গঙ্গোপাধ্যায় লেখা লিখছে। এটা খুব খারাপ। এটা যদি বন্ধ করে তাহলে আমি খুশি হব, আর পয়সা চাই না আমার। আসলে আমরা নির্বোধ একটা ইয়ে জাতি, আমাদের অনেক রকম মানুষ একটা নির্বোধ প্রাণী, এবং মানুষের ধ্বংস মানুষের হাতেই হবে, Right. আর কারোর হাতে হবে না। সেই পৃথিবীতে বড় বড় জন্তু যারা একটা সময়ে যে তোমার ওই বিরাট বিরাট প্রাণীরা ছিল, ডাইনোসর, ডাইনোসর যে রাজত্ব করতো পৃথিবীতে, তখন মানুষ কোথায় ছিল? ছিলই না। তারপর সেই পৃথিবী ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে সৃষ্টি হলো, তাতে হিংস্র প্রাণীগুলো সব গেছে। ও বাঘ সিংহকে তখন আমরা ছোটো ছোটো জায়গা রেখে দিয়েছি, ও হাতি টাতি আর কিছু করতে পারে না। ইচ্ছে করলেই তো আমরা সব হাতি মেরে ফেলতে পারি, ইচ্ছে করলে সব বাঘ মেরে ফেলতে পারি, আমরা ইচ্ছে করে ওদের রেখে দিয়েছি। কাজেই মানুষকে হত্যা করবে মানুষ নিজেই। সেই এই ধ্বংস, মানুষের বিনাশ মানুষেরই হাতে, এই আত্মঘাতী প্রাণী। ধরুন আপনি কলকাতার মতো শহরে গিয়ে শেরিফ হয়েছিলেন, প্রথম নাগরিক। শেরিফ টেরিফগুলো ওগুলো এখন মানে ডেকোরেটিভ পোস্ট, ওগুলো তুলে দিলেই পারে, কি দরকার ওসব। তো যাই হোক, সে একটা মজার ব্যাপার আর কি। তো শেরিফ হওয়ার ফলে খুব বিপদ হয়েছিল, আমার খুব মিটিংয়ে যেতে হতো, কারণ শেরিফদের যেতে হয় সব মিটিং। তো আপনার জীবনটা রসে বসে বেশ কেটেই গেছে। ভালোই কেটেছে। আমাকে জিজ্ঞেস করে যদি আরেকটা জীবন আপনাকে দেওয়া যেত তাহলে আপনি কি হতেন? প্রথম কথা, আমার তো সব বিশ্বাস নেই, পরলোক পরজন্ম কিছু বিশ্বাস করি না। এই কথার কথা যদি হয়, তা আমি সবাইকে বলি যে আবার যদি জন্মাবার কোনো সুযোগ থাকতো তাহলে মেয়েও হয়ে জন্মাতাম। কেন, পুরুষের জীবনটা দেখা হলো, মেয়েদের জীবনটা কিরকম ঠিক মতন তো বোঝা গেল না, ওইটা দেখতাম। সুনীলদা, আপনার সঙ্গে তো অনেক কথা বলছি, এবার আপনার একটু ব্যক্তিগত প্রসঙ্গে চলে যাই। ব্যক্তিগত প্রসঙ্গে একটা হচ্ছে যে আপনি যখন বিয়ে করেন তখন আমি ছিলাম, এবং বিয়ে করার পরে আমরা আনন্দ করেছিলাম খুব সেই বিয়ের পরে, এবং আমাদের সাথীদি, এবং সাথীদি খুব বিদুষী, এবং সাথীদি বেশ আপনার সঙ্গে চলে গেল। আপনি তো বেশ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন, এবং আপনাদের একটি সুন্দরভাবে লোকে ভাবে সাথী দিয়ে একটু শান্ত শান্ত ব্যবহার করে, বলবো ভাবে কি শান্ত মেয়ে। 140 বার আমি গুনে রেখেছি, 140 বার আমাকে ডিভোর্স করতে চেয়েছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি একটু গান করেন, এবং আপনার স্বরচিত গান। তো আপনি কি একটু আমাদের গানের ব্যাপারে? গানটা আরেকদিন হবে, আমি রাত্রিরে ছাড়া দিনে গান গাইতে পারি না। এখন রাত্রি তো হয়ে গেছে, রাত্রি তো হয়ে গেছে, রাত্রি একটা বিশেষ দ্রব্যগুণের পরে গানগুলো হয়। আমি বলছি একটা কবিতা পড়তে পারি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাশে
বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি? মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি? নিইনি কি খেজুর রসের ঘ্রাণ? শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এই আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব।